বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে কান্নার রোল। জানাজা শেষে 4 জনের দাফন সম্পন্ন, বাকি 10 জনকে সমাহিত করা হবে বাদ জুমা। ফেনীর খোদ সরকারি অফিসগুলোতেই মানা হচ্ছে না বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা। দেদারসে অপচয় হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানেও। বিভিন্ন দপ্তরে কোনো কারণ ছাড়া বাতি জ্বলছে, এই জায়গাটা তাদেরকে সাশ্রয় করতে হবে। সরকারের যারা কর্মকর্তা আছে তাদেরকেই এই বিষয়ে সজাগ হতে হবে এবং উদ্যোগী হতে হবে। ঈদ উপলক্ষে কুমিল্লা বিসিকের কারখানাগুলোয় সেমাই তৈরির ধুম। স্থানীয় বাজারের পাশাপাশি যাচ্ছে ভারত সহ মধ্যপ্রাচ্যেও। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 14 জনের মধ্যে 4 জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ভোরে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে পৌঁছায় নববধূ মিতু, তার বোন লামিয়া এবং দাদি রাশেদা বেগমের মরদেহ। সকাল 10টায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। মাইক্রোবাস চালক নাইম শেখের জানাজা হয় 11:30টায় নিজ গ্রামের বাড়ি রামপালে। এরপর সেখানে দাফন করা হয় তাকে। এছাড়া মিতুর নানির মরদেহ নেওয়া হয়েছে সালনা গ্রামে, সেখানে জানাজার পর তাকে দাফন করা হবে। এদিকে বরপক্ষে 9 জনের মরদেহ নেওয়া হয়েছে মোংলায়। বাদ জুমা জানাজার পর পৌর কবরস্থানে তাদের সমাহিত করা হবে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপালের বাবুবাড়ি এলাকায় বাসের সাথে সংঘর্ষে হয় বরযাত্রীবাহী মাইক্রোবাসের। বর কনে সহ নিহত হন পরিবারের 13 জন, মারা যান মাইক্রোবাস চালকও। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন একজনের অবস্থাও গুরুতর। এ বিষয়ে আরও জানাতে বাগেরহাটের মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, নিহতদের আর জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। দেবাশিস, যারা নিহত হয়েছেন তাদের দাফন সম্পন্নর আগে যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে, অর্থাৎ তাদের গোসল শেষ হয়েছে। গোসলে এই যে সারি সারি এখানে রাখা আছে মৃতদেহগুলি, আমি একটু সেই দৃশ্যটা একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাই যে একই পরিবারের যে 9 জন তার যারা পুরুষ এবং শিশুরা রয়েছে তাদেরকে এভাবেই সারিবদ্ধ করে রাখা হয়েছে। ঠিক এইটার একটু পিছনেই হলো উপজেলা পরিষদ মাঠ, অর্থাৎ এই মাঠে জুমার নামাজ বাদ 2টার সময় জানাজা সম্পন্ন হওয়ার কথা আছে। আমরা দেখেছি যে সকাল থেকেই আত্মীয় স্বজন যারা ছিল দূর দূরান্তে তারা এসেছে, এলাকাবাসী এসেছে, অনেক মানুষ এসেছে যে আসলে তাদেরকে এক নজর দেখার জন্য, যে এই পরিবারের যে 9টি প্রাণ ঝরে গেছে, তাজা প্রাণ সড়কে ঝরে গেছে, তাদেরকে দেখার জন্য, সমবেদনা জানানোর জন্য। দেবাশিস, একটু বলে যে এই পরিবারের 2টি সন্তান রয়েছে, আসলে তার একজনের স্ত্রী, 2টি সন্তান, তার পিতা মারা গেছে। সে আসলে খুব আহাজারি করতেছিল যে আমার তো সব শেষ হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল। আসলে তার বলার ভাষা সে হারায় ফেলছিল, বারবার সে বাকরুদ্ধ হয়ে যাচ্ছিল। শুধু সে নয়, এই এলাকার মানুষগুলির যে আহাজারি আমরা দেখেছি, আসলে আকাশ বাতাস যেন অনেকটা ভারী। এখানে আসলে কেউ কথা বলার যেন সেই শক্তিটুকু হারায় ফেলছে, অর্থাৎ তারা অনেকটাই কেন জানি বাকরুদ্ধ হয়ে গেছে। এখানের যে কবরস্থানে তাদেরকে দাফন করা হবে সেখানে কবর খোঁড়াও সম্পন্ন হয়েছে, অর্থাৎ একই জায়গায় তাদেরকে সমাহিত করা হবে বা দাফন করা হবে। সেটিও ঠিক এখান থেকে আর একটু পিছনে, অর্থাৎ এখান থেকে 5-7 মিনিটের রাস্তা, সেখানে তাদেরকে দাফন সম্পন্ন করা হবে। অর্থাৎ সকল প্রস্তুতি শেষ, জুমার নামাজের আজান হয়ে গেছে। জুমার নামাজের পরেই এখানে জানাজা শেষে তাদেরকে চিরদিনের জন্য বিদায় জানাবে তাদের স্বজনেরা এবং এই এলাকাবাসী। আমাদের সহকর্মী ইয়ামিন যুক্ত হয়েছিলেন বাগেরহাট থেকে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার। সকালে শহীদ বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধের স্মারক বইয়ে স্বাক্ষর করেন তারা। সাংবাদিকদের সঙ্গে আলাপে স্পিকার বলেন, নিরপেক্ষতা বজায় রাখতেই 34 বছরের রাজনৈতিক পরিচয় থেকে অবসর নিয়েছেন তিনি। বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে স্পিকার জানান, এটি সংসদেরই একটি প্রচলিত বিধি, তবে সংসদে স্লোগান দেয়া ঠিক না। ভবিষ্যতে সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে বিরোধী দলের সহায়তা কামনা করেন তিনি।
ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেজন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। 17 বছর দেশে নির্বাচিত সরকার না থাকায় যে পরিমাণ জঞ্জাল সৃষ্টি হয়েছে তা বর্তমান সরকারকেই পরিষ্কার করতে হবে বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। সকালে লক্ষ্মীপুরের সদর উপজেলায় বিভিন্ন খাল পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। দেশের মানুষের উপকারের জন্য এরই মধ্যে নানা কাজ শুরু করা হয়েছে। প্রকল্পগুলোর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সুবিধা পৌঁছাবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার সারা দেশে যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন, আগামী 16 তারিখ তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দেশে নির্বাচিত সরকার ছিল না কত বছর? 17 বছর। এই 17 বছর জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে। 17 বছরের আবর্জনা বর্জ্য আমাদেরকে পরিষ্কার করতে হবে। দেশপ্রেমিক সরকার হিসাবে জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে কাজ করা, সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। আশা করি সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অস্থির জ্বালানি বাজার, যার প্রভাব পড়তে পারে বিদ্যুৎ খাতে। তাই এখন থেকেই বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ফেনীতে খোদ সরকারি প্রতিষ্ঠানগুলোতে এখনও মানা হচ্ছে না এই নির্দেশনা। দেদারসে বিদ্যুৎ অপচয় হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও। রমজানে বিকেল 3:30টায় সরকারি এই দপ্তরে শেষ হয় দিনের কার্যক্রম। তবে মধ্যরাতে যমুনার ক্যামেরায় দেখা যায় অপ্রয়োজনীয় আলো জ্বলছে তখনও। এ চিত্র ফেনীর এলজিইডি কার্যালয়ের। চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা পরিহার সহ 11 দফা নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে কাগজে কলমে সেসব বিধান জারি থাকলেও বাস্তবে তার কোনো তোয়াক্কা নেই। এতগুলো লাইটের প্রয়োজন ছিল না। প্রধানমন্ত্রী অনুরোধ করতেছে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। সাশ্রয়ের জন্য আজকে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় বন্ধ। এখন আমরা দেখি যে অন্যরা তো এরকম সচেতন দেখি না। একই চিত্র জেলা প্রশাসক কার্যালয়েও। রাত যত গভীর হয় ততই যেন বাড়ে আলোর ঝলকানি। এছাড়া জেলার বেশিরভাগ বেসরকারি দপ্তর, হোটেল ও বিপণী বিতানগুলোতেও একই অবস্থা। আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত এসব প্রতিষ্ঠান সেন্ট্রাল এসি নির্ভর হওয়ায় নেই বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা। তাই প্রশ্ন উঠেছে সাশ্রয় কার্যক্রম নিয়েও। বিভিন্ন দপ্তরে কোনো কারণ ছাড়া বাতি জ্বলছে কিংবা বিদ্যুৎ ব্যবহার করছে, এই জায়গাটা তাদেরকে সাশ্রয় করতে হবে। সরকারি দপ্তরে ফ্যানের প্রচলন উঠেই গেছে, সবগুলোকে সেন্ট্রাল এসি করা। তো সেন্ট্রাল এসি সারাক্ষণ এসি চালিয়ে কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব? সাধারণ মানুষকে তো দোষ দিয়ে লাভ নাই, এবং সরকারের যারা কর্মকর্তা আছে তাদেরকেই এই বিষয়ে সজাগ হতে হবে এবং উদ্যোগী হতে হবে। জেলা প্রশাসক জানান, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের পরিপত্র অনুযায়ী কাজ শুরু করবেন তারা। উন্নয়ন সমন্বয় মিটিং হয়, যেখানে জেলা পর্যায়ে সকল দপ্তর প্রধানরা আসে। আমরা সেখানে একটা আলোচনা করব যেন এই বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আমরা এই অপ্রয়োজনীয় বাতিগুলো আমরা ব্যবহার না করি। সামনের দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে অপচয় রোধ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিদ্যুৎ বিভাগের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। কাপ্তাই হ্রদের মিঠা পানির মাছের চাহিদা দেশজুড়ে। তবে বড় মাছ কম ধরা পড়ছে বলে দাবি জেলেদের। তারপরও আহরণ থেমে নেই। 1 বছরের রাজস্ব আদায় বেড়েছে 3 কোটি টাকা। উৎপাদন আরও বাড়াতে নিয়ম মানার তাগিদ বিশেষজ্ঞদের। দেশের সবচেয়ে বড় কৃত্রিম এই হ্রদ শুধু পর্যটককে আকৃষ্ট করে না, মিঠা পানির মাছের বিশাল ভাণ্ডার হিসেবেও পরিচিত। এর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন হাজারো জেলে পরিবার। ডিসিপ্লিন মেনটেন করা, ওটা একটু করা উচিত। আমরা চাই যাতে আমাদের এখান থেকে আনটা ভালো হোক, আনটা ভালো, মানুষ ভালো থাকুক। ফরমালিন দিয়ে মাছ না, এটা ফরমালিন দিয়ে মাছ না, মিঠা পানির মাছ মানুষের চাহিদা বেশি। বাংলাদেশে প্রচুর চাহিদা, এই চাহিদা বাদ দিয়েও বিদেশে প্রচুর চাহিদা আছে আমাদের এই মাছের। প্রতিদিন জালে ধরা পড়ে রুই, কাতলা, মৃগেল, কালবাউস সহ নানা প্রজাতির মাছ। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয় ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। তবে সবার অভিযোগ, আগের মতো বড় মাছ খুব একটা নেই, ধরা পড়ছে সব ছোট মাছ। ট্যাংরা মাছ, কাজলি মাছ, এগুলো অনেক আগে পানি বেশি ছিল, এখন একটু কম। এখন বাজারে যারা ব্যবসায়ী আছে
তারা আর্থিকভাবে তেমন সচ্ছল হচ্ছে না। ঢাকাতে চিটংয়ে কিছু এক্সপোর্টে যে চিটং থেকে নিয়ে যায় ওরা কাস্কিটা বেশি নিয়ে যাচ্ছে। যদিও মৎস্য উন্নয়ন কর্পোরেশনের তথ্য মতে কাপ্তাই হ্রদ থেকে মাছ ধরার পরিমাণ এবং রাজস্ব আদায় বেড়েছে। আমরা আশা করি যে লক্ষ্যমাত্রা ছাড়িয়েও আগামী আরো প্রায় 1.5 থেকে 2 মাসের মতো সময় আছে, আমরা একটা ভালো রাজস্ব আদায় সক্ষম হব। উৎপাদন আরও বাড়াতে হ্রদের পরিবেশ রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং নিয়ম মেনে মাছ আহরণের তাগিদ বিশেষজ্ঞদের। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। পদ্মা সেতু চালুর পর থেকেই পাল্টেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ঘাটের চিত্র। এখন আর আগের মতো যাত্রী ও যানবাহনের লম্বা সারি থাকে না ঘাটে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের আগে ও পরে কিছুটা চাপ বাড়ে। এবার ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয়, সেই লক্ষ্যে নানা প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বছর চারেক আগেও ঈদে ঘরমুখো মানুষের চাপে সরগরম থাকতো দৌলতদিয়া ঘাট। যানবাহনের দীর্ঘ সারি, চালক ও হকারদের হাঁকডাক ছিল চিরাচরিত দৃশ্য। তবে সবই বদলে গেছে পদ্মা সেতু চালু হওয়ার পর। আগে ঈদের মৌসুমে দৈনিক দৌলতদিয়া প্রান্ত থেকেই প্রায় 7,000 যানবাহন পদ্মা পারাপার হতো। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে 2,000-এরও নিচে। কমেছে যানজট, যাত্রী ভোগান্তি। লঞ্চ থেকে নেমে গাড়ি পাচ্ছে, কোনো সমস্যা নাই। অনেক দুর্ভোগ কমছে, পদ্মা সেতু হওয়ার পর অন্তত দুর্ভোগ কমছে দৌলতদিয়া মানুষের জন্য। পদ্মা সেতু হওয়ার পর থেকে এখন সরাসরি আসে, আগের মতো জাম হয় না। এবার বেশি গাড়ি রাখবো যাতে ঘাটে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়। ঘরমুখো মানুষের পারাপার করতে আমরা সক্ষম হব এবং আমাদের লঞ্চ যতগুলো লঞ্চগুলো চলবে সবগুলো লঞ্চগুলি আমাদের ফিটনেস আছে। বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবার ঈদের আগে ও পরে জরুরি পচনশীল পণ্যবাহী ট্রাক বাদে ফেরি দিয়ে সব ধরনের ট্রাক পারাপার বন্ধ থাকবে। সেই সাথে দালাল, যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিভিন্ন পয়েন্টে সক্রিয় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। যারাই আসবেন আমাদের বহরে থাকা 16টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকে সচল থাকা 3টি ঘাটের মাধ্যমে আমরা সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব। মোবাইল কোর্ট পরিচালনা করব, এর মাধ্যমে আমরা আমাদের নিরাপত্তাটুকু যাত্রী সাধারণ যারা আসেন তারা যাতে নিরাপদে তাদের বাড়ি ফেরাটা স্বস্তিদায়ক এবং আরামদায়ক করতে পারি, আমরা সেজন্য সহযোগিতা করব। এছাড়াও ঘাট এলাকায় সড়কে আলোকসজ্জা, যাত্রীদের জন্য সুপেয় পানি ও টয়লেটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। কুমিল্লার সেমাই যাচ্ছে ভারত সহ মধ্যপ্রাচ্যে। বিসিক শিল্পনগরীতে তৈরি হচ্ছে এই খাদ্যপণ্য। কর্তৃপক্ষ বলছে দেশের অন্যান্য বিসিক এলাকার জন্য এটি হতে পারে অনুপ্রেরণা। আর উদ্যোক্তারা বলছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস আর সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে আরও বাড়বে রপ্তানি, তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান। ঈদ সামনে রেখে কুমিল্লা বিসিক শিল্পনগরীতে সেমাই তৈরির পর চলছে প্যাকেটজাতের কাজ। এরপরে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হবে খাদ্য তালিকার অন্যতম এই অনুষঙ্গ। ঈদের আগে সময় তো খুবই ব্যস্ততায় কাটাচ্ছি, আর বাজারে যে অনেক অনেক মাল বিক্রি হয়। বাজার পরে যে একবার ওকে হয় এটারে প্রসেসিং করে প্যাকেটিং করে আর কি। প্রথমে মেশিনে তৈরির পর রোদে শুকানো হয় দেশি লম্বা সেমাই। এরপর মেশিনে ভেজে মান নিয়ন্ত্রণ শেষে প্যাকেজিং করা হয়। কয়েকটি ধাপের মধ্য দিয়ে শেষ হয় প্রক্রিয়া। চাহিদা রয়েছে লাচ্চা সেমাইয়েরও। ঈদের আগে অন্তত 2 মাস চলে এমন কর্মযজ্ঞ। সময় অনেক ভালো, আমরা অনেক লক্ষ্য করি, চেষ্টা করি মানুষের ভালো সময়ের জন্য। চট্টগ্রাম যায়, এবার মনে করেন চাঁপাইনবাবগঞ্জ যায়, রাজশাহী যায়। 100% গুণগত মান আমরা বজায় রাখি। যেমন শুধু পানি ছাড়া, আটা এবং পানি ছাড়া আমরা দ্বিতীয় কোনো কিছুই ব্যবহার করি না। কুমিল্লা বিসিক শিল্পনগরীর কয়েকটি কারখানায় বছর জুড়ে তৈরি হয় নানা রকমের সেমাই। আধুনিক যন্ত্রপাতি ও স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি এসব সেমাই রমজান ও ঈদে রপ্তানি হয় ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যাকে বিসিকের তৈরিকৃত প্রথম রপ্তানি পণ্য হিসেবে দেখছে কর্তৃপক্ষ। ইন্ডিয়া এবং মধ্যপ্রাচ্যের 3টি দেশে ইতোমধ্যেই রপ্তানি কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের বাজারটাকে বৃদ্ধি করার জন্য তারা আরও বাজার খুঁজতেছে। সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে আরও বাড়বে রপ্তানি, তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান, প্রত্যাশা উদ্যোক্তাদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।